ভাবুন তো, চুক্তি স্বাক্ষরের মাত্র 2 দিন পরই সৌদি আরবিয়ার জাজানে হুথি ফোর্সের ড্রোন অ্যাটাক হয়েছে। একদিকে তুরস্ক ন্যাটোর সদস্য, শক্তিশালী সামরিক বাহিনী এবং নিজস্ব ড্রোন ও প্রতিরক্ষা শিল্প, অন্যদিকে পাকিস্তান বিশ্বের অন্যতম বড় মুসলিম সামরিক শক্তি এবং পারমাণবিক অস্ত্রধারী দেশ। আর তৃতীয় দিকে সৌদি আরব, ইসলামের 2 পবিত্র নগরীর দেশ, বিশাল অর্থনৈতিক শক্তি এবং মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র। এই 3 দেশ যদি ঘোষণা করে আমাদের একজনের উপর আক্রমণ মানে 3 জনের উপর আক্রমণ, তাহলে প্রশ্ন উঠবেই, এটা কি শুধু একটি ডিফেন্স এগ্রিমেন্ট, নাকি মুসলিম বিশ্বের জন্য নতুন কোনো নিরাপত্তার কাঠামো শুরু? আবার এই 3 দেশেই আমেরিকার বলয়ে। আর সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা কি করবে, ইসরায়েল কি করবে, ইরান কি করবে, ভারত, চীন ও রাশিয়া কিভাবে এই নতুন সমীকরণকে দেখবে? আজকের এই ভিডিওতে আমরা একদম শুরু থেকে পুরো বিষয়টি সহজ ভাষায় বুঝব আর শেষ পর্যন্ত দেখব। এই গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোম্যান এম্পায়ার ভেঙে গেল। এক সময় যে সাম্রাজ্যের অধীনে মধ্যপ্রাচ্যের বিশাল অংশ ছিল, সেটি ভেঙে গিয়ে নতুন নতুন রাষ্ট্র তৈরি হলো। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী মূলত 2 শক্তির প্রতিযোগিতায় ঢুকে গেল, আমেরিকা বনাম সোভিয়েত ইউনিয়ন। মধ্যপ্রাচ্য হয়ে উঠল তেল, সমুদ্রপথ, সামরিক ঘাঁটি এবং ভূ রাজনীতির কেন্দ্র। এরপর 1948 সালে ইসরায়েল ফিলিস্তিন দখলের পর আরব ইসরায়েলের সংঘাত শুরু হয়। 1967 সালের যুদ্ধ, 1973 সালের যুদ্ধ, লেবানন, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেন, একটার পর একটা সংঘাত মধ্যপ্রাচ্যের রাজনীতিকে বদলে দিয়েছে। আর এই সময় মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় সমস্যা ছিল, তারা সবাই মুসলিম হলেও তাদের ন্যাশনাল ইন্টারেস্ট সবসময় এক ছিল না। কেউ আমেরিকার ঘনিষ্ঠ, কেউ রাশিয়ার, কেউ চীনের, কেউ ইরানের সাথে, কেউ আবার সৌদি আরবিয়ার সঙ্গে। ফলে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শক্তিগুলো অনেক সময় একসঙ্গে দাঁড়াতে পারেনি। সূরা আল ইমরানে আছে, তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। এই আয়াতটি রাজনৈতিক জোটের কোনো সরাসরি ব্লুপ্রিন্ট নয়, কিন্তু মুসলিমদের ঐক্য এবং বিভক্ত না হওয়ার একটি গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনরা একে অপরের প্রতি ভালোবাসা, দয়া ও সহমর্মিতায় যেন একটি দেহের মতো। কিন্তু প্রশ্ন হলো, এই ঐক্য কি শুধু আবেগে হবে, নাকি বাস্তব রাষ্ট্রীয় সহযোগিতাতেও দেখা যাবে? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। 7 আগস্ট 2026 মক্কায় সৌদি আরবিয়া, তুর্কি এবং পাকিস্তান একটি নতুন জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট সই করে। চুক্তিটির সবচেয়ে আলোচিত বিষয়, এক দেশের উপর আর্মড অ্যাটাক হলে সেটিকে 3 দেশের সবার উপর অ্যাটাক হিসেবে বিবেচনা করা হবে। সহজ ভাষায় বললে, ধরুন কোনো দেশ সৌদি আরবকে আক্রমণ করলো, তাহলে পাকিস্তান এবং তুর্কি বলবে না এটা শুধু সৌদি আরবের সমস্যা, বরং চুক্তির নীতিমতে এটা আমাদেরও সিকিউরিটি প্রবলেম। ঠিক একইভাবে পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরবিয়া ও তুর্কি বিষয়টিকে নিজেদের নিরাপত্তার সঙ্গে যুক্ত করবে। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এর মানে এই নয় যে একজন আক্রান্ত হলেই অন্য 2 দেশ সঙ্গে সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। ন্যাটো কিন্তু অটোমেটিক ডিক্লারেশন অফ ওয়ার নয়। ন্যাটো নিজেই বলে সদস্যরা আক্রান্ত রাষ্ট্রকে সাহায্য করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করে এবং সেই সাহায্য সামরিক শক্তি ব্যবহার করতে হবে, এমন নয়। তাই এই নতুন 3 দেশের জোটকে এখনই মুসলিম ন্যাটো বলা একটু বেশি হয়ে যাবে। বরং বলা যায় এটি একটি নতুন ট্রায়ালেটারাল মিউচুয়াল ডিফেন্স ফ্রেমওয়ার্ক। এখন প্রশ্ন, ন্যাটো তো 1949 সাল থেকে আছে, তার রয়েছে 32টি সদস্য দেশ, পার্মানেন্ট মিলিটারি স্ট্রাকচারস, জয়েন্ট প্ল্যানিং এক্সারসাইজ এবং আছে কমান্ড সিস্টেম। কিন্তু একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ভাষায় এই চুক্তির মূল ডিফেন্স প্রিন্সিপাল ন্যাটোর আর্টিকেল 5 এর মতো, অ্যাটাক অন ওয়ান, কালেকটিভ ডিফেন্স অফ অল। তবে ন্যাটো তৈরি হয়েছিল মূলত কোল্ড ওয়ারের সময় সোভিয়েতের থ্রেট মোকাবেলার জন্য। আর এই নতুন জোট তৈরি হচ্ছে এমন এক সময়ে যখন মিডল ইস্টে ভয়াবহ নিরাপত্তা সংকট রয়েছে। অর্থাৎ সময় বদলেছে, থ্রেট পারসেপশন বদলেছে, আর অ্যালায়েন্সের পলিটিক্সও বদলাচ্ছে। এখন আসি মিডল ইস্টের সবচেয়ে জটিল অংশে। এই অঞ্চলে শুধু মুসলিম দেশগুলোর নিজেদের রাজনীতি নেই, এখানে 3টি বড় গ্লোবাল পাওয়ারের স্বার্থ আছে, আমেরিকা, চায়না এবং রাশিয়া। আমেরিকা বহু দশক ধরে গালফ সিকিউরিটি, অয়েল, মারিটাইম রুটস অর্থাৎ সাগরের রাস্তা এবং ইসরায়েলের সিকিউরিটি আর্কিটেকচারের গুরুত্বপূর্ণ অংশ। চায়না অন্যদিকে মিডল ইস্টকে দেখে এনার্জি, ইনফ্রাস্ট্রাকচার, ট্রেডের দৃষ্টিতে। আর রাশিয়া চায় মিডল ইস্টে নিজের স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্স ধরে রাখতে।
কিন্তু এর মাঝখানে রয়েছে ইরান বনাম ইসরায়েলের দীর্ঘদিনের কনফ্লিক্ট। ইরান সরাসরি এবং বিভিন্ন রিজনাল আর্ম গ্রুপসের মাধ্যমে প্রভাব তৈরি করেছে। লেবাননের হেজবুল্লাহ, ইয়েমেনের হুতিজ এবং ইরাকের সিরিয়ার বিভিন্ন ইরানের আর্ম গ্রুপস। এই নেটওয়ার্ককে সাধারণভাবে ইরানের রিজনাল নেটওয়ার্ক হিসেবে আলোচনা করা হয়। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে রয়েছে আমেরিকার সহ বিভিন্ন পশ্চিম দেশের শক্তিশালী স্ট্র্যাটেজিক সম্পর্ক। তাই মিডল ইস্টের যুদ্ধ শুধু দুই দেশের যুদ্ধ নয়, এর পিছনে থাকে সিকিউরিটি, অয়েল, শিপিং রোডস, মিসাইলস, নিউক্লিয়ার ক্যাপাবিলিটি, ইনফ্লুয়েন্স এবং রিজিওনাল ডমিনেন্স। এই নতুন অ্যালায়েন্সের সবচেয়ে সেন্সিটিভ বিষয় এখানেই, চুক্তিতে কোনো দেশের নাম শত্রু হিসেবে উল্লেখ করা হয়নি। কিন্তু বিশ্লেষকদের অনেকেই মনে করেন বর্তমান রিজনাল টেনশনস এবং ইরানের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপট এই নতুন সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। ইরানের জন্য সমস্যা হলো সৌদি আরবিয়া তার খুব কাছের গালফ নেইবার, আর তুর্কি এবং পাকিস্তান দুইটি বড় আঞ্চলিক শক্তি। অর্থাৎ তিন দেশ যদি সত্যি মিলিটারি কোঅর্ডিনেশন বাড়ায় তাহলে ইরানের রিজনাল ক্যালকুলেশন বদলাতে পারে। ইসরায়েলের ক্ষেত্রেও একই কথা। ইসরায়েল এখন পর্যন্ত এই জোটের ব্যাপারে কি পদক্ষেপ নেবে তা পুরোপুরি পরিষ্কার নয়, কিন্তু ইসরায়েল স্ট্র্যাটেজিক প্ল্যান নিশ্চয়ই করবে। সৌদি আরবিয়া প্লাস তুর্কি, পাকিস্তান যদি ভবিষ্যতে আরও ডিফেন্স কোঅপারেশন করে তাহলে মিডল ইস্টের মিলিটারি ব্যালেন্স কিভাবে বদলাবে? এই অ্যালায়েন্সকে সরাসরি অ্যান্টি ইসরায়েল অ্যালায়েন্স বা অ্যান্টি ইরান অ্যালায়েন্স বলতে একটু অপেক্ষা করতে হবে, কারণ চুক্তিটি কোনো শত্রুর নাম ঘোষণা পাবলিক করেনি। আমেরিকা এই অ্যালায়েন্সকে কিভাবে দেখবে? এটা কি ইউএস সিকিউরিটি আমব্রেলার বিকল্প তৈরি করছে? কারণ গালফের অনেক দেশ দীর্ঘদিন আমেরিকার সিকিউরিটি সাপোর্টের উপর নির্ভর করছে। অন্যদিকে চায়না হয়তো এটাকে সুযোগ হিসেবে দেখবে, কারণ চায়না সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিকভাবে খুব ঘনিষ্ঠ এবং মিডল ইস্টে তার প্রভাব বাড়ছে। আর রাশিয়া চাইবে আমেরিকা ও ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সের বাইরে নতুন রিজনাল সিকিউরিটি আর্কিটেকচার যেন তৈরি না হয়। অর্থাৎ তিনটি গ্লোবাল পাওয়ারের তিনটি আলাদা ক্যালকুলেশন থাকবে। এবার ভারতের কথা। এই অ্যালায়েন্স পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ায় ইন্ডিয়া অবশ্যই বিষয়টিকে স্ট্র্যাটেজিক পার্সপেক্টিভ থেকে দেখবে। বিশেষ করে পাকিস্তান যদি সৌদি আরবিয়া ও তুর্কির সঙ্গে ডিফেন্স কোঅপারেশন বাড়ায় তাহলে দিল্লিকে নতুন হিসাব করতেই হবে। এমনও হতে পারে ইন্ডিয়া ইসরায়েলের সঙ্গে নতুন ডিফেন্স প্যাক্ট তৈরি করতে পারে। তাই ভবিষ্যতে কি হবে? সম্ভাবনা তিনটি। ইন্ডিয়ার নিজের ডিফেন্স ক্যাপাবিলিটি আরও বাড়াবে, ইউএস, ফ্রান্স, ইসরায়েল বা অন্যান্য দেশের সঙ্গে ডিফেন্স কোঅপারেশন বাড়াতে পারে এবং একই সাথে সৌদি আরবিয়ার সঙ্গে নিজের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক নষ্ট না করার চেষ্টা করবে। কারণ মনে রাখতে হবে সৌদি আরবিয়া ভারতেরও গুরুত্বপূর্ণ ইকোনমিক পার্টনার। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই তিন দেশের অ্যালায়েন্সের লাভ কি? প্রথম লাভ, ডিটারেন্স। কোনো পটেনশিয়াল অ্যাগ্রেসর ভাববে আমি যদি একজনকে আক্রমণ করি তাহলে তিনজনের সঙ্গে মোকাবেলা করতে হবে। দ্বিতীয়ত, মিলিটারি টেকনোলজি। তুর্কির গ্রোয়িং ডিফেন্স ইন্ডাস্ট্রি, পাকিস্তানের মিলিটারি এক্সপিরিয়েন্স এবং সৌদি আরবিয়ার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি একসঙ্গে কাজ করলে বড় ধরনের ডিফেন্স কোঅপারেশন তৈরি হবে। তৃতীয়ত, স্ট্র্যাটেজিক ইন্ডিপেন্ডেন্স। মুসলিম মেজরিটি কান্ট্রিজ যদি নিজেদের মধ্যে ডিফেন্স প্রোডাকশন, ইন্টেলিজেন্স এবং ট্রেনিং বাড়ায় তাহলে বাইরের শক্তির উপর ডিপেন্ডেন্সি অনেকটা কমবে। 4 নম্বরে, ডিপ্লোম্যাটিক লেভারেজ। একটি দেশ যখন এক কথা বলে তার বার্গেনিং পাওয়ার একরকম, কিন্তু তিনটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র একসঙ্গে কথা বললে সেই লেভারেজ অনেক বেশি হবে। তবে এই অ্যালায়েন্সের খারাপ দিকও আছে। প্রথম সমস্যা, তিন দেশের ন্যাশনাল ইন্টারেস্ট সবসময় এক হবে না। তুর্কি, পাকিস্তান এবং সৌদি আরবিয়া এই তিন দেশের ফরেন পলিসি সবসময় ভিন্ন থাকে। দ্বিতীয় সমস্যা, একটি রিজনাল কনফ্লিক্ট যদি বড় যুদ্ধে পরিণত হয় তাহলে অ্যালায়েন্সের অন্য সদস্যরা কতদূর পর্যন্ত সাহায্য করবে, এটাই আসল পরীক্ষা। তৃতীয়ত, যদি এই অ্যালায়েন্সকে ইরান বা ইসরায়েলের বিরুদ্ধে মিলিটারি ব্লক হিসেবে দেখা হয় তাহলে রিজনাল টেনশন আরও বাড়তে পারে। 4 নম্বরে, এটা যদি শুধু সামিট, ফটো এবং স্টেটমেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে ন্যাটোর মতো কার্যকর ডিটারেন্স তৈরি হবে না। ন্যাটো শক্তিশালী হয়েছে শুধু ট্রিটি দিয়ে নয়, ন্যাটো এত শক্তিশালী হয়েছে 75 বছরের মিলিটারি প্ল্যানিং, এক্সারসাইজ, কমান্ড স্ট্রাকচার দিয়ে। তাই এই তিন দেশ অ্যালায়েন্সের আসল পরীক্ষা হবে তারা আগামী 5 বছর থেকে 10 বছরে বাস্তবে কি তৈরি করে। এখন একটু থামি। আমরা মুসলিমরা যখন এই অ্যালায়েন্স দেখি তখন স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন আসে, এটা কি সেই ঐক্য যার কথা ইসলাম বলেছে? এখানে আমাদের খুব সতর্ক হওয়া দরকার। যখন ইসলামের ঐক্যের সময় আসবে আপনার ইমান তখন সাড়া দিবে এবং আপনি সেটা ফিল করতে পারবেন। শেষ প্রশ্ন, তুর্কি, পাকিস্তান এবং সৌদি আরবে কি মুসলিম ন্যাটো তৈরি করতে যাচ্ছে? আমার উত্তর না। কিন্তু তারা এমন একটি দরজা খুলছে যেটা ভবিষ্যতে অনেক বড় কিছুতে পরিণত হতে পারে। আগামীতে হয়তো ইজিপ্ট, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কাতার, আরব আমিরাত বা অন্য কোনো মুসলিম দেশও যুক্ত হতে পারে। এতে মিডল ইস্ট এবং মুসলিম ওয়ার্ল্ডের জিওপলিটিক্যাল ব্যালেন্স অনেকটাই বদলে যেতে পারে। এরদোয়ান সরকারের ভাষ্য অনুযায়ী এটা শুধু 3 দেশের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। ভবিষ্যতে মিশরের মতো আরও দেশও এই সিকিউরিটি ফ্রেমওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পারে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের বক্তব্যে
অনেক আগে থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল ইসলামী বিশ্বের কয়েকটি দেশকে নিয়ে একটি বড় রিজিওনাল সিকিউরিটি ফ্রেমওয়ার্ক তৈরির চিন্তা চলছে। কিন্তু ইতিহাস আমাদের একটা শিক্ষা দিয়েছে, শুধু শক্তিশালী অস্ত্র থাকলেই কোনো অ্যালায়েন্স শক্তিশালী হয় না। শক্তিশালী অ্যালায়েন্স এর জন্য দরকার বিশ্বাস, অর্থনৈতিক সক্ষমতা, সামরিক কোঅর্ডিনেশন, রাজনৈতিক ঐক্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দেশগুলো কি নিজেদের স্বার্থের বাইরে গিয়ে দীর্ঘমেয়াদী শান্তি, নিরাপত্তা এবং ন্যায়ের একটি নতুন ব্যবস্থা তৈরি করতে পারে? আপনার কি মনে হয়, তুর্কি, পাকিস্তান, সৌদি অ্যালায়েন্স কি ভবিষ্যতে মুসলিম নেটো হতে পারে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।